কুলম্বের সূত্র সব সময় আমরা পড়ে আসছি 1/4 পাই হাজার হাজার বার এই কথা বলছি 4 পাই এপসাইলন 0 Q1 দুইটা Q2 এখন দুইটাই যেহেতু আমাদের ই তাহলে ই ইনটু ই বাই আর স্কয়ার আর এখানে বলে দেওয়া ছিল কত 0.0057 ইনটু 10 টু দা পাওয়ার 53 বোধ ছিল 10 টু দা পাওয়ার -10 মিটার এখন এফ কত এটা তো একটা কনস্ট্যান্ট আর এইটা মান এখন হচ্ছে এফ সমান হচ্ছে আমি এই কনস্ট্যান্টটাকে কে লিখলাম ইনটু ই স্কয়ার বাই আর স্কয়ার এখন এই কনস্ট্যান্টের মান আমরা কত জানি 9.89 ইনটু 10 টু দা পাওয়ার -12 কুলম্ব পার মিটার স্কয়ার নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার তাহলে নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার এটা পরে আমি যদি লিখি 9.8 আমি সংক্ষেপে লিখতেছি আমি যদি লিখি 9.8 ইনটু 10 টু দা পাওয়ার -12 নিউটন মিটার পার কুলম্ব স্কয়ার নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার তাহলে আমাদের উপরে ইলেকট্রনের চার্জ কত আছে তাহলে ই স্কয়ার তাহলে 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -19 স্কয়ার আর এটা হচ্ছে কুলম্ব স্কয়ার আর নিচে হচ্ছে 0.53 ইনটু 10 টু দা পাওয়ার -10 এটা হোল স্কয়ার আর এটা হচ্ছে মিটার স্কয়ার তাহলে নিচে মিটার স্কয়ার আছে উপরে মিটার স্কয়ার কাটা এখানে কুলম্ব স্কয়ার আছে কুলম্ব স্কয়ার কাটা এখন এখানে কিছু একটা মান বের করলে এক্স ওয়াই জেড এত নিউটন ভ্যালু এই অঙ্ক এইটা এই অঙ্ক এতবার করাইছি এই অঙ্ক কেউ একজন বললো যে স্যার অঙ্ক একটা করাইছেন যে আপনি পড়ার নাই বুঝতে হবে তো যে কোনটা কি করাচ্ছি বুঝারই ক্ষমতা নাই যে কি পড়াইলাম আর কি পড়াইলাম না তাইলে আর ক্লাস তোমাদেরকে কিভাবে পড়াবো যাই হোক আজকের থেকে আমাদের নতুন সিলেবাস নতুন অংশ শুরু করব আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স অ্যাটমিক এটা আমাদের নাম হচ্ছে এই অংশের নাম হচ্ছে মডার্ন ফিজিক্স modern physics and মডার্ন ফিজিক্স এন্ড নিউক্লিয়ার ফিজিক্স আমরা মডার্ন ফিজিক্সের অংশ থেকে হয়তো পড়ার সুযোগ পাবো কিনা জানি না যদি পড়ার সুযোগ পাই তাহলে পড়বো আর সুযোগ না পাইলে নিউক্লিয়ার ফিজিক্সের অংশ থেকে শুরু করব আচ্ছা আজকে হচ্ছে আমাদের 10 তারিখ 5/24 ফ্রাইডে আমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স 1201 টেক্সটাইল ইভিনিং দেখতে পাচ্ছ তোমরা আমার স্ক্রিন জি স্যার কেউ সিআর কি জয়েন করছো এই সেকশনের সিআর কে স্যার আমাদের কোনো সিআর নেই জয়দেব স্যার আছে কিনা স্যার দেখতেছি স্যার আচ্ছা জয়দেব সিআর যে থাকুক বা সিআর না থাকলেও রেগুলার কাজ করো তারা অন্যদেরকে বলে দিবা তোমাদের সাথে আমি যখন ক্লাস করছি তখন রেগুলার 25 থেকে 29-30 জন ক্লাস করছি কিন্তু পরীক্ষার দিন প্রায় 50 জন পরীক্ষা দিছে এই যে বাকি যে 20 জন পরীক্ষা ক্লাসে আসা ছাড়া পরীক্ষা দিতে তারা তো খালি খাতা জমা দিয়ে চলে গেছে এখন এইভাবে করলে তো আর খালি খাতা জমা দিলে তো আমাদের কিছু করার নাই খাতাগুলো তো আমাদেরকে জমা দিতে হবে তো কাজেই ক্লাসে যদি না থাকে এটা বাংলা অঙ্ক না যে বাংলা অঙ্ক না বাংলা বা সাহিত্যের কোনো ক্লাস না ক্লাসে যদি আসে সে কিছু না কিছু লিখতে পারবে ক্লাসে যদি না আসে তাহলে কিছু লিখতে পারবে না অনলাইন ক্লাস বাসায় বসে ক্লাস করবে তারপরেও যদি কেউ না বলে তো এটা মাত্র তোমরা এই যে কয়েকজন জয়েন করছো একটু হোল্ড করো তাই না ঠিক আছে আমার যদি ক্লাস আছে তো আমি ক্লাস শেষ করে তারপরে আসবো বিকালে আসো দেখো
আচ্ছা, আমাদের হচ্ছে একটা অনলাইন ইন্টারন্যাশনাল কনফারেন্স চলতেছে, অনলাইন না ফিজিক্যালি, ঢাকা ইউনিভার্সিটি অ্যাটমিক এনার্জি কমিশনে। আমি তোমাদের সেই ফাঁকে একটু ক্লাস করাই নিচ্ছি আর কি। এখন কাজে তোমরা রেগুলার ক্লাসে থাকবা। আমি যে ছোট ছোট, আমি প্রশ্নর বাইরে খুবই কম জিনিস পড়াচ্ছি, শুধুমাত্র প্রশ্নগুলাই পড়াচ্ছি। এই কথাগুলো তোমাদেরকে কিভাবে, তারপর তোমরা বলো যে স্যার সাজেশন দেন। সাজেশনটা দিব কোথায়? আমি শুধু প্রশ্নই পড়াচ্ছি। প্রশ্নের বাইরে যদি কিছু পড়াইতাম তাহলে তোমাদেরকে সাজেশন দিব যে এটা এটা পড়ো, এটা এটা বাদ দাও। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আমি তো প্রশ্ন যতটুকু করাইছি এর বাইরে কিছু পড়াই নাই তোমাদেরকে, তাহলে সাজেশনটা দিব কোথায়? কতটুকু জিনিসই বারবার পড়াইছি তোমাদেরকে। মিডের আগে বললাম যে ওহমের সূত্র দিয়ে তোমার এই যে সিরিজ সার্কিট, সিরিজ দুইটা রেজিস্ট্যান্স সিরিজে লাগাবা আর দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল লাগাবা। এইটা তোমাদেরকে পড়ায় বললাম যে এগুলা পরীক্ষা থাকবে। এই জিনিস 2 মিনিটের কাজও না। একটা হচ্ছে যে আর এস সমান হচ্ছে R1 প্লাস R2, এটা বের করে দেখাবা। আর একটা হচ্ছে 1/R সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এটা দেখাবা। ক্যাপার ক্ষেত্রে উল্টা, ক্যাপাসিটারকে যদি সিরিজে লাগাও তাহলে ক্যাপাসিটার সিএস হচ্ছে 1/CS সমান হচ্ছে 1/C1 প্লাস 1/C2। আর যদি প্যারালাল লাগাও তাহলে তুমি পাবা হচ্ছে সিপি প্যারালাল সমান C1 প্লাস C2। এই জিনিসটা বের করে দিবা। এটার মধ্যে তোমার কি বলে 3 বা 4 করে মার্ক দেওয়া ছিল পরীক্ষায়। এই জিনিস করাতে তোমার, আর তারপর অঙ্ক দেওয়া আছে। এইটা বের করার পরে R1 এর মান বসাবা, R1 এর মান 2 বসাবা, এটা জাস্ট খালি যোগ অঙ্ক। এটা তো ক্লাস 1 2 পোলাপান যোগ অঙ্ক করতে পারে। এটার মান যদি বলি 10, এটার মান যদি বলি 20, তাহলে সিরিজে কত আছে? 10 প্লাস 20 হচ্ছে 30। এইটা করার জন্য কি আর বিশেষজ্ঞ হওয়া লাগে না? আর এটা এই 10 প্লাস 20 এটা যদি প্যারালালে লাগাও তাহলে কি হবে? 1/10 প্লাস 1/20। এই অঙ্কটা কি তোমাদের জন্য করা খুব কঠিন হয়ে গেল? যে অঙ্কটা এটা এটা করা যাবে না। এটা কি হবে? এটা হবে 20 ইন্টু 10, তাই তো? তাহলে এখানে হচ্ছে 20 প্লাস 10, তাহলে উপরে হচ্ছে 30 আর নিচে হচ্ছে তোমার 200। তাহলে 0 0 কাটা, এইখানে 1 0 কাটা দিলে হচ্ছে 3। এখানে যদি আমি একটা 0 দিই তাহলে 15 দুগুণে 30, 0.015 ওহম। তাহলে এটা হচ্ছে 1/RP সমান। তাহলে আরপি সমান কত? আরপি সমান হচ্ছে 1/0, কি আর না বুঝতে পারলাম না। মানে সামান্য একটু চিন্তা তো মানুষ করে যে আমি একটা ক্লাসে আসছি, আমি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছেলে, তোমাদেরকে কে যে কি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে, জীবনে কোনোদিন স্কুল কলেজে গেছো বলে তো মনে হয় না। মানুষ তো 1 to 6 পর্যন্ত, 5 পর্যন্ত পড়লে পরে একটা মানুষের সাধারণ ধারণা তৈরি হয়। তোমাদের তো 5 6 এর ধারণা তোমাদের মাথায় তৈরি হয় নাই। যাই হোক, এখন হচ্ছে আমরা নিউক্লিয়ার ফিজিক্স যদি পড়ি তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা আছে, নিউক্লিয়াস কি, এই জিনিসটা জানা। নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স। আচ্ছা, তোমরা অ্যাটম সম্পর্কে তোমাদের ধারণা আছে অনেকের? অ্যাটম সম্পর্কে ধারণা আছে? কেউ বলবা অ্যাটম কাকে বলে? কেউ একজন আনমাউট করে বলো। স্যার এটা কি স্যার যে কেমিক্যাল এলিমেন্ট বলে স্যার, ওইটা ওই জিনিসটা স্যার? অ্যাটম কাকে বলে? হ্যাঁ, মানে কতটুকু অংশকে আমরা অ্যাটম বলবো? ধরো লোহা, একটা লোহা, আয়রন। এখন এইটা অ্যাটম কোন অংশকে বলবো? ভিতরে অংশটুক। হ্যাঁ, ভিতরের অংশটুক মানে কি? একটা লোহার টুকরা, তাইলে তুমি এটার মধ্যে থেকে লোহার অ্যাটম কাকে বলবা? তোমরা তো 7 8 থেকে এগুলো পড়ায়, 7 8 পড়া, 7 8 এর বই হাতের কাছে আছে, একবার পড়বা। আর নাহলে সবাই পরমাণু স্যার, রাসায়নিক বিক্রিয়া স্যার, এরকম আর কি। রাসায়নিক বিক্রিয়া আবার কোত্থেকে আসলো?
জিজ্ঞেস করলাম ওই পরমাণু অ্যাটমের পরমাণু স্যার পরমাণু তো বাংলায় বললা। জি স্যার, এটা মানে স্যার এই যে জিনিসটা কি বাংলা বললা আর ইংরেজি বললা, তাহলে পরমাণু কাকে বলে? স্যার এটা মানে তো পরমাণু জিনিসটা কি? আরে বাবা তুমি বাংলা আর ইংরেজি, একবার বাংলা বলতেছো একবার ইংরেজি বলতেছো, তাহলে এটা কি? আমি বললাম যে কলম মানে কলম মানে পেন, তাহলে এটা কি পেনের সংজ্ঞা? তুমি বলবা যে যেটা দিয়ে আমরা লিখি। তুমি বলবা যে ভাত, ভাত মানে রাইস, রাইস মানে ভাত, এবার বলতে থাকলে হবে? এটা তো বাংলা বলতেছো, তাহলে পরমাণু কাকে বলবা? এটা তো তোমার আজকে সবাই, আজকে থেকে তোমরা স্কুলে ভর্তি হওয়া দরকার, 7-8 ভর্তি হয়ে যাবে। 7-8 বই ভর্তি বাসায় থাকলে আত্মীয় স্বজনদের, ছোট ভাই বোনদের পড়বা ওদের সাথে, আর বাসায় একটা টিচার রাখবা 7-এর স্কুলের, প্রাইমারি স্কুলের, তাদের কাছে পড়বা। আমরা যদি একটা পদার্থকে ভাঙতে থাকি ভাঙতে থাকি ভাঙতে থাকি, এরপরে ছোট করতে করতে স্বাধীনভাবে যতটুকু ভাঙলে পরে ওই পদার্থটাকে, ধর লোহাকে লোহা হিসাবে বুঝতে পারবো, কিন্তু এরপরে আর ভাঙা যাচ্ছে না। পরমাণু স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম একক, যে এইটাকে ভাঙলে পরে আর আমি লোহা মানে লোহা বুঝতে পারবো না, কার্বন মানে কার্বন বুঝতে পারবো না, হাইড্রোজেন মানে হাইড্রোজেন বুঝতে পারবো না। অতটুকু পর্যন্ত যদি আমি যে হাইড্রোজেন বোঝা যায় কিন্তু এরপরে আর এটাকে ভাঙা যায় না, তাহলে এটাকে বলা হয় পরমাণু, স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম একক। বাংলায় যদি বলো স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম একক। তাহলে যখন স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম একক ভাঙবা তখন কি দেখবা? এটার যদি ইন্টারনাল স্ট্রাকচারটা দেখো, তখন সে যে একটা কেন্দ্র পাবা, এই কেন্দ্রে হচ্ছে প্রোটন, ধরো এটার ভিতরে থাকে হচ্ছে প্রোটন যেটা পজিটিভলি চার্জড, আর থাকে হচ্ছে নিউট্রন যেটা চার্জ নাই। আর এর এই যে অরবিটাল, এই অরবিটালের মধ্যে ঘুরে বেড়ায় হচ্ছে, এই অরবিটালের ভিতরে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রন, এই অরবিটালের মধ্যে ঘুরে বেড়ায় হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন গুলা নেগেটিভলি চার্জড। তার মানে পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর পরমাণুর কেন্দ্রেই থাকে, ইলেকট্রনের ভর প্রোটনের তুলনায় অনেক অনেক কম, প্রায় 1836 গুণ একটা প্রোটন একটা ইলেকট্রনের তুলনায় 1836 গুণ ভারী, হেভিয়ার। তাহলে আর নিউট্রনের ভর আর প্রোটনের ভর প্রায় সমান। তাহলে এই যে পরমাণুটাকে ভাঙলাম, একটা পরমাণু কি এটা হাইড্রোজেন, এটা কি কার্বন, এটা কি তোমার কি বলে আয়রন, কোবাল্ট, গোল্ড নাকি, এটা আমরা বুঝবো কি দিয়ে? আমরা বুঝবো হচ্ছে এটার ভিতরে প্রোটনের সংখ্যা কত আছে, এটা দিয়ে। প্রোটনের সংখ্যার উপরে নির্ভর করে পরমাণুটার সংখ্যা। কাজে আমি যখন পরমাণুকে ভাঙলে পরে যেই জিনিসগুলা পাবো, আমি বলছি স্বাধীন অস্তিত্বের ক্ষুদ্রতম একক, অর্থাৎ এই যে পরমাণুর কেন্দ্র আছে আর চারদিকে ইলেকট্রন আছে। এখন আমি যদি এর পরে ভেঙে ফেলি, এর পরে ভাঙলে আমি পাবো হচ্ছে নিউট্রন, এটার কোনো চার্জ নাই। আমি পাবো হচ্ছে প্রোটন, এটা পজিটিভলি চার্জ। আমি পাবো হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। আমি যদি এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আলাদা করে ভেঙে ফেলি, তখন আমি আর পরমাণু, অ্যাটমের কোনো অস্তিত্ব থাকবে না, অ্যাটম ভেঙে যাবে, মানে অ্যাটম থাকবে না। কাজে এই পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন ভাঙার আগে যেই জিনিসটা আমি পাবো সবচেয়ে ছোট একক, এইটাকে বলা হবে পরমাণু। আর পরমাণুর যে কেন্দ্র, সেন্টার, এইটাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস নিয়ে আমাদের যতটুকু পড়াশোনা সেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিজিক্স।
এখন আমরা পরমাণুকে বা একটা অ্যাটমকে সিম্বল হিসেবে কিভাবে লিখি? সিম্বল হিসেবে লিখি হচ্ছে এইরকম করে এক্স, আমি পরে আবার উদাহরণ সহ দেখাবো। এক্স জি, এখানে আমাদের এক্স হচ্ছে এলিমেন্ট বা পরমাণু, যে কোটার কথা বলবো, এলিমেন্টস। এ হচ্ছে আমাদের মাস নাম্বার। এ সমান হচ্ছে আসলে এর ভিতরে আছে কি জি প্লাস এন, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এটাকে আমরা বলি হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার। জি হচ্ছে অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার। নাম্বার পাবলিক প্রোটন নাম্বার অথবা নাম্বার অফ প্রোটন। মানে একটা পরমাণুতে কয়টা প্রোটন আছে আর এটাকে টোটাল মাসও বলে। এই হচ্ছে আমাদের পরমাণুর ক্লাসিফিকেশন। আর এন হচ্ছে নিউট্রন, নাম্বার অফ নিউট্রন। নাম্বার অফ নিউট্রন। এখন আমি যদি এটার উদাহরণ দিই, যেমন ধরো আমাদের চারদিকে যেগুলো কমন যেগুলো আছে ওগুলা থেকে যদি আমি উদাহরণ দিই, সেটা হচ্ছে কার্বন বা তোমার গ্রাফিন। গ্রাফিন আর কার্বন একই জিনিস। যেমন বা তোমার এটাকে কি বলে, ডায়মন্ড, হীরা। হীরাও কিন্তু শুধুমাত্র কার্বন। হীরা কার্বন ছাড়া আর কিছুই না। যে কার্বনের যে কয়লা, কয়লা যেটা আমরা ব্যবহার করি, এই হীরা আর কয়লা একই জিনিস, কিন্তু এটা স্ট্রাকচারাল পার্থক্য আছে। সেই জন্য হীরা একটা ভিন্ন জিনিস। মানে আমরা দেখতে আমাদের কাছে মনে হয় হীরা অনেক মূল্যবান, যে আসলে মূল্যবান, যেহেতু এটা কম পাই সেই জন্য মূল্যবান। কিন্তু এই কার্বন আমরা সবসময় চারপাশে পাই, আমাদের কাছে এটা কোনো মূল্যহীন মনে হয়, তবুও মূল্য আছে, আমরা পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করি। কিন্তু এই কার্বন আর হীরার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা 612। এখন এই যে আমি বাম পাশে লিখলাম, দেখো এটার সাথে তুমি যদি মিলাও, এখানে এক্স এর জায়গায় আসছে হচ্ছে সি, জি এর জায়গায় আসছে 6, আর এ এর জায়গায় আসছে 12। এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা সিম্বল, আমি সিম্বলিক্যালি এখানে লিখছি। অর্থাৎ মাঝখানেরটা হচ্ছে আমাদের এলিমেন্টস। কি এলিমেন্টস? তাহলে এখানে এলিমেন্টস হচ্ছে কার্বন। এটার মধ্যে কয়টা প্রোটন আছে? প্রোটন, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন। এই প্রোটন নাম্বার দিয়ে আমি বুঝতে পারবো যে এটা কি জিনিস। যদি প্রোটন নাম্বার পরিবর্তন হয়ে যায়, এই 6 এর জায়গায় 7 হয়ে যায়, তাহলে এটা আর কার্বন থাকবে না, তাহলে এটা হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে প্রোটন নাম্বার হচ্ছে 7 আর মাস নাম্বার হচ্ছে 14। যদি এটা 8 হয়ে যায় তাহলে হয়ে যাবে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন নাম্বার হচ্ছে 8 আর মাস নাম্বার হচ্ছে 16। অর্থাৎ স্টেবল পরমাণুগুলোতে নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ ইলেকট্রন, এটা কি বলে, নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ ইলেকট্রন সমান থাকে। কিন্তু যেগুলো আনস্টেবল নিউক্লিয়াস, যেগুলো বড় নিউক্লিয়াস, যেমন ধরো ইউরেনিয়াম বা নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, তোমার হাইনিয়াম, উচ্চাটোভিয়াম, এই সমস্ত গুলাতে প্রোটন সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বেশি থাকে, অনেক বেশি থাকে, যে কারণে এগুলোকে দ্রুত ভেঙে যায়। এগুলো আনস্টেবল নিউক্লিয়াস। আর এই ভেঙে যাওয়ার কারণে আমরা এটা থেকে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারি। যেমন ধরো ইউরেনিয়ামকে আমরা ব্যবহার করি বিদ্যুৎ উৎপাদন করার জন্য অথবা অ্যাটম বোম বানানোর জন্য। যেহেতু এটা আনস্টেবল, ওটাকে ভাঙা যায়। লোহা সবচেয়ে স্টেবল, লোহাকে ভাঙা যায় না। লোহা দিয়ে আমরা সব প্রয়োজনীয় জিনিসপত্র বানাই। লোহার বাইন্ডিং এনার্জি বেশি অন্যদের তুলনায়, এই জন্য লোহাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু লোহার থেকেও বড় যেগুলো আছে ওগুলা আস্তে আস্তে ভাঙে বেশি, ভারী বেশি, ভাঙে বেশি। তাহলে এই যে পরমাণু, মানে পরমাণুর ভিতরে কি আছে? পরমাণুর ভিতরে, তাহলে আমরা পরমাণু সম্পর্কে যদি বলি,
পরমাণুর ভিতরে চারদিকে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলা পরমাণুর চারদিকে আছে ঘুরে, আর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন পজিটিভলি চার্জ, নিউট্রনের কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ। কাজেই আমি যদি একটা পরমাণু থেকে এই বাইরের অংশটা সরাই ফেলি, তাহলে ভিতরে যেটা পাবো এটাকে বলা হবে নিউক্লিয়াস। তাহলে একটা নিউক্লিয়াস একটা একটা কি বলে প্রোটনের তুলনায় কত গুণ ছোট বা কত গুণ বড়? প্রোটন হচ্ছে তোমার এইটা, এই যে পরমাণুর নিউক্লিয়াস, এইটার অর্ডার হচ্ছে 10⁻⁻12, আর এইটার অর্ডার হচ্ছে, এটা মিটারে বললাম অ্যাপ্রক্সিমেটলি তোমার, আর এইটা হচ্ছে পরমাণু হচ্ছে 10⁻⁻8 মিটার। অর্থাৎ একটা নিউক্লিয়াস পরমাণুর তুলনায় প্রায় 10,000 গুণ ছোট, 10,000 টাইমস স্মলার। তার মানে নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ছোট পরমাণুর তুলনায়। পরমাণু যদি সাইজ একটা ফুটবল মাঠের সমান হয়, তাহলে নিউক্লিয়াসের সাইজ হবে মাঠের মাঝখানে আমরা একটা সরিষার দানা বসায় রাখছি, এরকম ছোট। ঠিক আছে, অনেক ছোট। এখন এই নিউক্লিয়ার ফিজিক্সে আমরা পড়বো নিউক্লিয়াসের ভিতরে কি আছে এতটুকু নিয়ে। এখন এই পরমাণুকে বা এই নিউক্লিয়াসকে যখন আমরা মেজার করি, ওজন নেই, তখন আমরা এই যে সংজ্ঞা শুরু হলো অ্যাটমিক মাস ইউনিট, এই সমস্ত ছোট ছোট সংজ্ঞায় আমরা পরীক্ষাতে দেই। যখন আমরা পড়ি, যা বলি এগুলা সুন্দর করে আলাদা করে লিখবা, নোটেও দেওয়া থাকে, সুন্দর করে পড়ে ফেলবা, জিনিসটা বুঝে বুঝে পড়বা। না বুঝলে আমাকে বারবার জিজ্ঞেস করবা, অন্য সময় জিজ্ঞেস করবা, ক্লাসের সময়ের বাইরেও জিজ্ঞেস করতে পারো। মাস ইউনিট মানে অ্যাটমের ক্ষেত্রে আমরা আসলে একটা অ্যাটমের মাস কিভাবে নির্ধারণ করব, এগুলো হচ্ছে কনভেনশন। আমরা এগুলো ধরে নিচ্ছি, যেমন ধরো কতটুকু তুমি 1 কেজি করবা, এটা তো সৃষ্টির প্রথম থেকে আর এই 1 কেজি হিসাব তোমার কাছে ছিল না। বা আমরা ছোটবেলায় দেখছি এই কেজির জায়গায় আমরা হিসাব করছি, তখন দেখতাম মানুষ মাপতে হচ্ছে সের, 6টা, 1 সের, 2 সের, 3 সের, আর সের হচ্ছে মন। আর এখন হিসাব করে হচ্ছে কেজি, টন ইত্যাদি, মনের হিসাব এখন নাই। তাহলে এই যে সের, আমাদের এই সমস্ত অঞ্চলে এটার ব্যবহার ছিল, মানুষ কিছু ধরে নিচ্ছে যে একটা বস্তুকে মধ্যাকর্ষণ বল, তোমরা ডব্লিউ সমান লেখো তোমরা হচ্ছে mg, ডব্লিউটা হচ্ছে ওজন। মানে একটা বস্তুকে মধ্যাকর্ষণ বল দিয়ে কতটুকু নিচের দিকে টানে, এটাকে আমরা বলি হচ্ছে ওজন। তাহলে বস্তু বড় হলে মধ্যাকর্ষণ বল তার উপরে বেশি, ছোট হলে মধ্যাকর্ষণ বল কম, এভাবেই তো আমরা মাপি। তাহলে এই যে 1 কেজি, 2 কেজি, 1 সের বা গ্রাম, এগুলা মানুষ ধরে নিচ্ছে যে এতটুকুকে আমি 1 কেজি বলবো, সবাই সেটা মেনে নিচ্ছে। আমি 1 মিটার কতটুকুকে বলবো, এটা মানুষ নির্ধারণ করে নিচ্ছে, তারপরে এটাকে সবাই ধরে নিয়ে এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে পৃথিবীর সবাইকে বলে দিচ্ছে যে এতটুকু সমান হচ্ছে 1 মিটার। একইভাবে আমরা যদি অ্যাটমিক মাস ইউনিট হিসাব করি, যে আমরা অ্যাটমের ভর কিভাবে নিব, সেটা হচ্ছে কার্বন 612 পরমাণু, এটা হচ্ছে সবচেয়ে স্টেবল পরমাণু, কার্বন 612 পরমাণু। অর্থাৎ কার্বনের যে পরমাণুতে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন আছে, সাধারণত স্টেবল নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান থাকে। আমি বলছি স্টেবল নিউক্লিয়াসের যেই ভর, সেই ভরকে আমরা বলি হচ্ছে, এই ভরটাকে আমরা বলি হচ্ছে 12 ইউ, অর্থাৎ 12 অ্যাটমিক মাস ইউনিট। কখনো কখনো এটাকে AU বলা হয়, যে অ্যাটমিক মাস ইউনিট, কখনো কখনো ইউ বলা হয়। যেটাই বলা হোক, বুঝতে হবে যে এটা আমরা মাস ইউনিট বুঝাচ্ছি। এখন কার্বনের এটাকে যদি আমি 12 বলি, অর্থাৎ এই যে মাস নাম্বার, এটাকে যদি আমি 12 বলি, মানে 12টা প্রোটন এবং 12টা নিউট্রন আছে, তাহলে 1 মাস ইউনিট সমান কত? 1 মাস ইউনিট সমান হচ্ছে AMU বলি আমরা কখনো কখনো, বা কখনো কখনো AU বলি। তাহলে 1 মাস ইউনিট সমান হচ্ছে 1/12। অর্থাৎ কার্বন 612 পরমাণুর যে ভর,
তার 12/1 অফ কার্বন 612 পরমাণুর মাস। 612 পরমাণুর মাসের 12/1 আমরা বলবো হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এখন এই মাস এবং শক্তি এটাকে স্থানান্তরযোগ্য, আমরা মাসকে শক্তির টার্মেও বলতে পারি। তোমরা আইনস্টাইনের একটা বিখ্যাত ইকুয়েশন, সবাই ফিজিক্স বুঝো আর না বুঝো, এই সূত্র সবাই জানো, E=mc²। এই সূত্র জানো না, খুব কমই আছে, জানো না এটা সবাই? হ্যাঁ, তাহলে দেখা যায় এই সি হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত? সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 মিটারে আলো যায়। এখন এই মাসকে যদি, মাস ইউনিটকে আমি যদি ধরো, এই যে যেটা আমি লিখলাম, এটাকে যদি আমি এই কার্বনের ক্ষেত্রে এটাকে যদি আমি কেজিতে প্রকাশ করি, তাহলে 1 ইউ সমান হচ্ছে আমাদের 1.6604 × 10⁻⁻27 কেজি, মানে আমি 1 মাস ইউনিট। তাইলে 1 মাস ইউনিটের একটা হিসাব আমরা করে রাখলাম। এইটার সাপেক্ষে যেই কোনো পরমাণুর ওজন বা মাস কত বা অ্যাটমিক মাস কত, এটা আমরা বলে দিতে পারবো। এখন এই যে মাস 1.66 10⁻27 কেজি, এটাকে আমরা এনার্জিতে কনভার্ট করতে পারি। তাইলে আমরা এটাকে বলি এনার্জি ইকুইভ্যালেন্ট অফ তোমার 1 ইউ মাস। 1 ইউ মাসকে যদি আমরা শক্তিতে পরিণত করি, তাহলে এখান থেকে কতটুকু শক্তি পাবো? এখান থেকে শক্তি পাবো হচ্ছে 931.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 মাস ইউনিট কিন্তু খুবই ছোট, মানে একটা কার্বন পরমাণু, ছোট্ট একটা কার্বন পরমাণু। একটা কার্বন পরমাণুকে তুমি যদি ভেঙে তার থেকে শক্তিতে পরিণত করতে চাও, তাহলে তুমি 931.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট পাবা। তো দেখো, তুমি একটা তোমার কি বলে 1 মোল গ্যাসে বা 1 মোল কোন পদার্থের ভিতরে কয়টা পরমাণু থাকে? 0.623 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে। তাহলে এই সংখ্যাটা কত বড়? কেউ কি ধারণা করতে পারে সংখ্যাটা কত বড়? না, সেটা তো অনেক বড় হবে। কত বড়? তুমি ধরো প্রতি সেকেন্ডে 1 করে গুণ, তাহলে এটা শেষ করতে কতদিন সময় লাগতে পারে আনুমানিক? প্রতি সেকেন্ডে 1 করে গুনতে পারো, তাহলে এটা শেষ করতে কতটুকু সময় লাগবে মনে হয় তোমার? স্যার বুঝি নাই স্যার জিনিসটা। মানে এই সংখ্যাটাকে তুমি গুণে শেষ করতে চাও, তোমাকে আমি এমন একটা দিলাম, কাউন্টার দিলাম, যে তুমি প্রতি সেকেন্ডে 1 করে গুনতে পারো, 1 2 3 এরকম প্রতি সেকেন্ডে একটা করে গুনতে পারো। ধরো এতগুলা তোমার পুঁতি তোমাকে দিলাম, তোমাকে বললাম যে গুণে শেষ করো, প্রতি সেকেন্ডে একটা করে গুনতে পারবা। তাহলে এতগুলা পুঁতি গুণে শেষ করতে কতটুকু সময় লাগতে পারে আনুমানিক? স্যার 6.0.2 × 10⁻25 এটা স্যার। হ্যাঁ, এই 0.02 × 10⁻23 এই সংখ্যাটাকে গুণে শেষ করতে তোমার কতটুকু সময় লাগবে? যেমন ধরো আমি বললাম যে 100, এটা গুণে শেষ করতে কতটুকু সময় লাগবে? তুমি গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপওয়াচ চালাই দিবা, তারপর তুমি বন্ধ করে বলবো স্যার আমার 10 মিনিট 1 মিনিট সময় লাগছে, বা 30 সেকেন্ড সময় লাগছে, বা 60 সেকেন্ড সময় লাগছে, তাই তো বলবো, তাই না? জি স্যার। তাহলে এই সংখ্যাটা যদি তুমি গুনতে শুরু করো, তাহলে তোমার আনুমানিক কত সময় লাগতে পারে মনে হয়? স্যার রেজাল্টটা থাকলে স্যার বলা সোজা হইতো। কি থাকলে? স্যার রেজাল্টটা বের করে বললে বলা সোজা হইতো, মানে সূত্রের রেজাল্টটা। এটা তো ভাই সহজ, আমি তোমাকে বলছি যে গুনবা, তোমাকে ধারণা করতে বলছি। রেজাল্ট হইলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না, তাহলে রেজাল্টটাই আমি বলতাম। তোমাকে যদি জিজ্ঞেস করি যে 100 গুনতে তোমার কতটুকু সময় লাগবে, তোমাদের কেউ যে দ্রুত গুনতে পারে সে বলবে স্যার আমি 30 সেকেন্ডে গুনতে পারবো, আরেকজন বলবে যে স্যার আমি 20 সেকেন্ডে গুনতে পারবো।
আরেকজন বলবে স্যার আমি 1 মিনিটে গুনতে পারবো, তাই তো বলবা। তাহলে তোমাকে জিজ্ঞেস করছি যে তোমার ধারণা কি, যে এই সংখ্যাটা গুনতে কতটুকু সময় লাগতে পারে ধারণা করতে বলছি। কেউ ধারণা করতে পারবে না? মানে মনে কি হয় তোমাদের? স্যার তাও 15 থেকে 20 মিনিট লাগবে। 15 থেকে 20 হয়ে যাক, একজন একটা উত্তর দিচ্ছে। অন্যদের ধারণা, এর থেকে ভিন্ন কোনো ধারণা কারোর আছে? বছর শেষ হতে যেতে পারে। কত বছর লাগতে পারে। বছর? গুড। আর কোনো কেউ? আর কেউ কোনো ধারণা করতে পারো? একজন বলছে 20 থেকে 15 মিনিট, তো 20 থেকে 15 মিনিট বলছে, গুড, একটা সংখ্যা তো বলতে পারছে অন্তত। কিন্তু 20-15 মিনিটের স্কেল আর এইখানে 10⁻23, আমি স্কেলটা কত বড় সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আসলে বলছি। এটাকে কিভাবে তোমরা বের করবা, তোমরা আজকে ক্যালকুলেটরে করে দেখবা। দেখো 6.023 ইন্টু 10⁻23, তাহলে এটাকে তোমরা কি করবা, 1 বছরে হচ্ছে 360 বা 365 দিন, তোমার একদিনে 24 ঘন্টা, তোমার 1 ঘন্টায় 60 মিনিট, তোমার 60 সেকেন্ডে 1 মিনিট। এখন এইটাকে ভাগ দিলে যত সময় হবে তুমি তত সময় এটা বছরের এককে এত সময় তোমার লাগবে। যদি এত বছর সময় লাগবে, তুমি যদি এটা করে দেখো, তুমি যদি 100 বছর বাঁচো তাহলে তোমার 100 জেনারেশন লাগবে এটা শেষ করতে, তাও পারবে কিনা সন্দেহ আছে। বুঝতে পারলে সংখ্যাটা কত বড়? আমি সংখ্যার বড় সংখ্যা কেমনে কি এখন এই যে বোঝানোর জন্য তোমাদেরকে প্রশ্নটা করলাম, যে ধারণা করতে। তোমার যে 10⁻23, দ্যাট মিনস হচ্ছে যে 10-এর পরে 23টা শূন্য দিবা, তারপরে এত বড় সংখ্যা। বুঝতে পারলা? এখন 1 মোল গ্যাস, অর্থাৎ আমি যদি তোমার ধরো এরকম তোমার একটা বক্সের ভিতরে 1 মোল হাইড্রোজেন গ্যাস রাখি। 1 মোল হাইড্রোজেন গ্যাস কিন্তু খুবই ছোট্ট একটু জায়গায় হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাসের ভিতরে এতগুলা হাইড্রোজেনের পরমাণু আছে। তাহলে দেখো কত পরমাণু অত ছোট জায়গার ভিতরে আছে। তাইলে আমি যে নিঃশ্বাস নিচ্ছি প্রতি সেকেন্ডে কতটুকু, কত লক্ষ লক্ষ, এর কত গুণ আমি নিঃশ্বাসের সাথে আমি কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি প্রতি সেকেন্ডে। বিশাল সংখ্যা। বুঝতে পারলা? এখন একটা পরমাণু থেকে আমি 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট যদি পাই ভাঙলে, তাইলে এই 1 মোল ইউরেনিয়াম যদি ভাঙি তাইলে আমি কত বিশাল শক্তি পাবো। এর জন্য তোমার এই যে অ্যাটম বোম ফাটাইলে পরে সারা পৃথিবী উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, অথবা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভিতরে এই ইউরেনিয়ামকে ভেঙে এই এনার্জিতে পরিণত করতেছি। এই এনার্জিতে আমরা তোমার পানি গরম করতেছি, পানি গরম করে স্টিম চালাচ্ছি, মানে বয়লার চালাচ্ছি, বয়লার থেকে তোমার কি বলে স্টিম বানায়, সেই স্টিমকে টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করতেছি, তাই না? নিউক্লিয়ার ফিজিক্সে এই জন্যই তো আমরা পড়ি যে কেন নিউক্লিয়ার ফিজিক্সটা পড়বো। তাহলে দেখো যে 1 গ্রাম কয়লা থেকে 1 গ্রাম কয়লা তোমার কি বলে 1 গ্রাম ইউরেনিয়ামকে তুমি যদি ভাঙো মানে কি ইউরেনিয়াম 1 গ্রামকে ভাঙার পরে কিন্তু 1 গ্রামই থাকবে, অন্য মৌলে পরিণত হবে, কিন্তু ইউরেনিয়াম মানে 1 গ্রামই থাকবে, কিন্তু ইউরেনিয়াম থাকবে না। এটা হয়তো বা থোরিয়াম, প্লুটোনিয়াম বা অন্যান্য ম্যাটেরিয়াল হয়ে যাবে, কিন্তু 1 গ্রামের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখান থেকে তোমাকে হিউজ যতটুকু এনার্জি দিবে, তুমি লক্ষ লক্ষ টন কয়লা পোড়ায়ও অতটুকু শক্তি বের করতে পারবা না। তাহলে দেখবো কয়লা 1 লক্ষ টন কয়লা পোড়াইলে পরে বাতাসে যত কার্বন ডাই অক্সাইড ছড়াবে, বাতাসকে যত দূষণ করবে, নিউক্লিয়ার ফুয়েল থেকে আমি যদি এনার্জি বের করতে পারি তাহলে অনেক সাশ্রয়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। কিন্তু বিপদ হচ্ছে যদি কোনো কারণে এই বিক্রিয়াটা আমার কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আবার বড় ধরনের বিপর্যয় হইতে পারে। চারদিকে যেমন ফুকুশিমাতে মাতে সুনামের কারণে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বিস্ফোরণ হলো, ওখানে অনেক বড় ধরনের হ্যাজার্ড হচ্ছে। তারপরে তোমার রাশিয়ার চেরনোবিলে বিস্ফোরণ হচ্ছিল, সেখানে সারা পৃথিবী মানুষ এফেক্টেড হয়েছে। তোমার বা যদি অ্যাটম বম হিরোশিমা নাগাসাকির কথা চিন্তা করো,
এক মুহূর্তে লক্ষ লক্ষ লোক মারা গেছে, 10 থেকে 20 লক্ষ লোক 1 সেকেন্ডে মারা গেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা গেছে। তাহলে এই শক্তির কারণেই তাহলে 1 AMU থেকে আমি 931.6 ইলেকট্রন ভোল্ট শক্তি বের করতে পারবো যদি E = mc²। এই ফর্মুলা অনুসারে আমরা এটা কনভার্ট করি। তাহলে এখানে আমরা যেটা শিখলাম, 1 AMU অর্থাৎ 1 ইউ অ্যাটমিক মাস ইউনিটের সংজ্ঞা শিখলাম। অ্যাটমিক মাস ইউনিট এবং এর এনার্জি ইকুইভ্যালেন্ট। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সেটা পড়ার বাইরে, সেটা হচ্ছে স্যার এই যে E = mc², এটাকে যদি আমরা আরো ভাঙতে পারি, এটা নাকি স্যার আমরা তাহলে ভবিষ্যতে যেতে পারবো, এটা কি সত্যি? না, ভাঙতে পারি মানে কি, এটা ভবিষ্যতে যেতে পারার বিষয়টা অন্য, আর E = mc² এর বিষয়টা মানে আমরা লাইট ইয়ারের আগে ওইটা যেতে হচ্ছে পারবো। থিওরি অফ রিলেটিভিটি, ওইটাও আইনস্টাইনের থিওরি, কিন্তু ওটা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। স্যার এই সূত্রটা থেকেই তো আসছে, তাই না? না না না, এটার সাথে সম্পর্ক নাই। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। রিলেটিভিটি আমাদের কোর্সে আছে, আমরা যদি সুযোগ পাই তাহলে পড়বো, ঠিক আছে? ওটাও আমাদের 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 এই সিলেবাসে আছে, সেটা ভিন্ন জিনিস। আমরা ওখানে যদি আসি তাহলে পড়তে পারবো। তবে এই মাসের ক্ষেত্রে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই রিলেটিভিটিটাকে এই E = mc² এর মধ্যে আমরা ব্যবহার করতে পারবো, এটার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো। কারণ হচ্ছে আমরা সাধারণভাবে রিলেটিভিটি ছাড়া যদি নন রিলেটিভিস্টিক কথা বলি, অর্থাৎ একটি বস্তু যদি স্থির থাকে তাহলে তার যে ভর থাকে, এটাকে যদি তুমি গতিশীল করো তখনও তার ভর একই থাকে, এটা হচ্ছে ক্লাসিক্যাল ধারণা। কিন্তু থিওরি অফ রিলেটিভিটি বলে যে বস্তুকে যদি তুমি বেশি বেগে চালাও এট স্পিড অফ লাইট, তখন এটার ভর বেড়ে যায়, ভরটা কনস্ট্যান্ট থাকে না। কিন্তু আমরা বলি যে তোমার ওজন আছে ধরো 60 কেজি, এখন তুমি বাসায় বসে আছো, তোমার ওজন 60 কেজি, আর তুমি বাসে 100 কিলোমিটার বেগে চলতেছো, তখন তুমি বলবা যে তোমার ওজন 100 কেজি বলবা। কিন্তু থিওরি অফ রিলেটিভিটি বলে যে বস্তু যদি গতিশীল থাকে তাহলে তার ওজন বেড়ে যায়। বুঝতে পারলা? তো এটাই হচ্ছে ওখানে। যাই হোক, আমরা যখন আসবো তখন পড়বো, এটার সাথে এটা সম্পর্ক নাই। তাহলে এখানে আমরা শিখলাম মাস ইউনিট কাকে বলে। এক মাস ইউনিট হচ্ছে কার্বন 612 পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ ভরকে আমরা বলি হচ্ছে এক মাস ইউনিট বা 1 ইউ। এটার এনার্জি, এটার কেজিতে যদি আমরা 1 ইউ কে কেজিতে প্রকাশ করি তাহলে হচ্ছে আমাদের 1.6604 কে ইনটু 10⁻⁻27 কেজি। আর এটাকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 931.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি। এই হচ্ছে শিখলাম। আরেকটা জিনিস শিখছি, সিম্বল অফ নিউক্লিয়াসের সিম্বল কি শিখছি, এক্স, এখানে হচ্ছে আমাদের জি, এখানে হচ্ছে আমাদের এ। জি হচ্ছে কি, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, আর এ হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে কি, প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। তাহলে এখানে কি আছে, নাম্বার অফ প্রোটনকে যদি আমি তোমার জি দিয়ে প্রকাশ করছি, জি হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটন, প্লাস এন দিয়ে যদি আমি নাম্বার অফ নিউট্রনকে প্রকাশ করি তাহলে এ সমান হচ্ছে জি প্লাস এন। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার, ঠিক আছে? টোটাল নাম্বার অফ proton and নিউট্রন। উদাহরণ কিভাবে দিলাম, যেমন কার্বন 612, তোমরা জানো সিলভার বা রূপা
এটাকে লিখি আমরা এজি দিয়ে। এটা আমাদের আছে 47, মাস নাম্বার হচ্ছে 107। বিদ্যুৎ উৎপন্ন করো ইউরেনিয়াম বা অ্যাটম বোম ফাটাও ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আছে 92 হচ্ছে প্রোটন সংখ্যা, 235। ইউরেনিয়ামের অবশ্য আইসোটোপ আছে, এটা হইতে পারে, বা ইউরেনিয়ামের ক্ষেত্রে 92, 238 হইতে পারে। যেমন ধরো কার্বনের ক্ষেত্রে 612 এর জায়গায় কার্বন এর আরেকটা আইসোটোপ আছে 614 হতে পারে। তারপরে যেমন অক্সিজেন 816 হতে পারে। তোমরা জানো যে আর্সেনিক, এই যে আর্সেনিক দূষণ, পানিতে আর্সেনিক অনেক শুনছো তোমরা। তাহলে আর্সেনিকের প্রোটন সংখ্যা হচ্ছে 33, আর এটার ভর সংখ্যা হচ্ছে 75। অর্থাৎ এই যে জেড নাম্বার অফ জেড, এই যে নিচের যে সংখ্যাটা লিখতেছি জেড নাম্বার অফ জি, এইটা দিয়ে নির্ধারণ হবে পরমাণুটা কি। এটা কি কার্বন, এটা কি অক্সিজেন। যদি নিচের সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখি কি 1, অর্থাৎ হাইড্রোজেনের কেন্দ্রে শুধুমাত্র একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন নাই। যদি নিউট্রন থাকে তাহলে আমরা সেটাকে বলি ডিউটেরিয়াম। তাহলে আমরা এখানে দুইটা সংজ্ঞা শিখলাম, একটা হচ্ছে নিউক্লিয়াসের সিম্বল কিভাবে লিখবো, আর একটা হচ্ছে নিউক্লিয়াস এক মাস ইউনিট কাকে বলে। এখন এখানে আইসোটোপ কথাটা যেহেতু চলে আসছে, তাহলে আইসোটোপের সংজ্ঞাটা আমরা শিখে নেই। আইসোটোপ এখানে হচ্ছে, আমি সংক্ষেপে যদি বলি, প্রোটন সংখ্যা সমান নাম্বার অফ প্রোটন আর সেম বাট নাম্বার অফ নিউট্রন আর ডিফারেন্ট। তাহলে নাম্বার অফ প্রোটন, যেমন উদাহরণ দেই, কার্বন 612, এগুলো হচ্ছে আইসোটোপ। কার্বন 614, দেখো তাহলে এইটার মধ্যে নাম্বার অফ প্রোটন কত? 6টা। এটার মধ্যে নাম্বার অফ প্রোটন কয়টা? 6টা। দুইটাই কার্বন। তাহলে কিন্তু মাস ভর সমান না, ভর সংখ্যা ভিন্ন। তাহলে নাম্বার অফ নিউট্রন ভিন্ন। কিরকম? তাহলে আমি 6 থেকে 12 থেকে যদি 6 বাদ দেই, তাহলে আমার থাকে হচ্ছে 6। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে নাম্বার অফ নিউট্রন হচ্ছে n সমান হচ্ছে 6। কিন্তু এইটার ক্ষেত্রে আমি যদি 14 থেকে 6 বাদ দেই, তাহলে আমার কত থাকে? আমার থাকে হচ্ছে 8। তাহলে এই 8 হচ্ছে নাম্বার অফ নিউট্রন। অর্থাৎ দেখো, প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ জি হচ্ছে 6, এই দুইটারই জি হচ্ছে 6, কিন্তু এন হচ্ছে একটার 6 আর একটার 8। তাহলে এই দুইটাকে বলা হবে আইসোটোপ। আর একটা উদাহরণ দেই, হাইড্রোজেন 1, এটার মধ্যে একটা প্রোটন, একটাই প্রোটন আছে, নিউট্রন নাই। হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ হচ্ছে 1, প্রোটন সংখ্যা 1 কিন্তু মাস সংখ্যা 2, অর্থাৎ এক প্রোটন নাম্বার 1 আর নিউট্রন নাম্বার 1। তাইলে এটাকে বলা হয়, হাইড্রোজেনের পরে এটাকে বলা হয় ডিউটেরিয়াম। এখন পানি, তোমরা হাইড্রোজেন থেকে যেটা হয় পানি তোমরা লেখো হচ্ছে H2O, ডিউটেরিয়াম থেকে যদি পানি পাবা তাহলে তোমরা লেখো হচ্ছে T2O, এবং এইটাকে বলা হয় যে হেভি ওয়াটার, ভারী পানি। কেন ভারী পানি বলা হলো? কারণ হচ্ছে যে হাইড্রোজেনের তো ওজন কম, এটার মধ্যে একটা প্রোটন আছে, আর এটার মধ্যে একটা প্রোটন একটা নিউট্রন আছে, ওজন ডাবল। তাহলে এটা পানি বানাও, তাহলে সেই পানিও এটার থেকে ভারী হবে। এটা যদি 1 লিটার বোতলের মধ্যে এই হাইড্রোজেন ভরো, তাহলে যদি 1 লিটারে সাধারণত পানির ওজন 1 কেজি হয়, কিন্তু যদি ডিউটেরিয়াম 1 লিটার বোতলে ভরো, এটার ওজন হবে 2 কেজি, ডাবল। আবার আরেকটা আছে ট্রাইটিয়াম, প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা 2, তাহলে মোট হলো 3, তাহলে এটাকে বলা হবে ট্রাইটিয়াম।
তাহলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা দেখতে পাই। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের এই 713 একটা আইসোটোপ আছে, আর একটা হলো 714। আমরা যে ইউরেনিয়ামের কথা বললাম, নিউক্লিয়ার পাওয়ারের কথা বললাম, এই ইউরেনিয়ামের ইম্পর্টেন্টলি 92 টু 35, এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের একটা পরমাণু, একটা আইসোটোপ। আর একটা আইসোটোপ হচ্ছে 92 টু 38। নেচার থেকে আমরা যে ইউরেনিয়াম খনি থেকে আমরা আহরণ করি, এই খনির ইউরেনিয়ামের মধ্যে মোট 99.3% পাওয়া যায় হচ্ছে ইউরেনিয়াম 238। আর আমরা বিদ্যুৎ উৎপন্ন করি বা পাওয়ার জেনারেশন করি বা অন্য কোনো নিউক্লিয়ার পারপাসে ব্যবহার করি, প্রকৃতি থেকে এই ইউরেনিয়াম 235 হচ্ছে আমরা অ্যাটম বোম বানানো বা বিদ্যুৎ যতই পাওয়া যায় খনিতে, তার মাত্র 0.7% হচ্ছে ইউরেনিয়াম 235। তাহলে ইউরেনিয়াম 235 এই 238 থেকে আলাদা করাটা অনেক কঠিন কাজ এবং অনেক শক্ত কাজ। বোমা বানাইতে গেলে 99% ইউরেনিয়াম 92 235 এর প্রয়োজন হয়। আর এই জন্যই এই ইউরেনিয়াম 235 এর এত দাম। কাজেই এই 235 কে আলাদা করা বেশ কঠিন কাজ। তাহলে আমরা সংজ্ঞা শিখলাম 3টা, একটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, একটা হচ্ছে এটার এনার্জি ইকুইভ্যালেন্ট, একটা হচ্ছে আইসোটোপ, আর একটা শিখলাম হচ্ছে তোমার কি বলে পরমাণুর সিম্বল, আমরা কিভাবে একটা নিউক্লিয়াসের সিম্বল আমরা কিভাবে লিখবো। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? সংজ্ঞাটা বোঝা গেছে? 2টা সংজ্ঞাই বললাম। স্যার কোন সমস্যা কেউ বুঝতে পারো না এমন আছো? বুঝতে পারো না এমন আছো? বলো, আমি বুঝাবো আরেকবার। স্যার যদি এটার ভিডিও ফুটেজ থাকতো তাহলে আমরা আবার ট্রাই করতে পারতাম নিজে নিজে। ভিডিও ফুটেজ নাই। তোমার নোট করবা, আমি বলবো। আচ্ছা, যদি এটা না থাকে তাহলে আমি এখন ক্লাস, আজকে আমার যেহেতু কনফারেন্স চলতেছে, আমি আর লম্বা ক্লাস দিব না, শেষ করে দিব। শেষ করার আগে একটা জিনিস বুঝাই তোমাদেরকে, সেটা হচ্ছে পরমাণু যদি অনেক বড় পরমাণু হয়, অর্থাৎ ইউরেনিয়াম 92 235, এই পরমাণুগুলা স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে যায়। ভেঙে যায় মানে কি, রেখে দিছো, তোমাকে কিছু করতে হবে না। ধরো তুমি একটা আম রেখে দিছো, তোমাকে কিছু করতে হবে না, নিজে নিজে পচে যাবে। এখন তুমি একটা লোহার টুকরা রেখে দিছো, নিজে নিজে ভেঙে কার্বন হয়ে যাবে বা কপার হয়ে যাবে বা গোল্ড হয়ে যাবে। তুমি রাখছো লোহা, হয়ে গেছে সোনা, এরকম কিন্তু নিজে নিজে হবে না। কিন্তু ইউরেনিয়াম এমন একটা জিনিস যেগুলো নাকি স্পন্টেনিয়াসলি ভেঙে যায়। ইউরেনিয়াম অথবা রেডিয়াম অথবা ক্যালিফোর্নিয়াম, এই সমস্ত ম্যাটেরিয়ালকে রেখে দিলে এটা আস্তে আস্তে অন্য ম্যাটেরিয়ালে পরিণত হয়ে যায়, কারণ এটা ভেঙে যায়। আর পরমাণু যদি নিউক্লিয়াস, আমি কিন্তু আর পরমাণুর মধ্যে নাই, বাইরের কথা বলবো না, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন প্রোটন আর নিউট্রন, নিউট্রন আর প্রোটন, এছাড়া আর কিছু নাই। নিউট্রন প্রোটন, পরমাণুর কেন্দ্রে আছে নিউট্রন আর প্রোটন, এছাড়া আর কিছু নাই। এখন এইটা যদি ভাঙলে পরে আমরা এটাকে বলবো হচ্ছে ডিকে, নিউক্লিয়ার ডিকে। নিউক্লিয়ার ডিকে, এটা ভাঙলে পরে আমি 3 ধরনের ডিকে পাবো। দেখো, নিউক্লিয়ার ফিজিক্সটা আমি আগে এই জন্য পড়াচ্ছি, খুব ছোট ছোট পড়া, 1 লাইন 2 লাইনের লেখা। 1 লাইন 2 লাইনের লেখাটা তোমরা লিখে প্র্যাকটিস করলে খুব সহজে আনসার করতে পারবা। তাহলে ভেঙে গেলে পরে আমরা 3 ধরনের ডিকে পাই। একটাকে বলা হবে আলফা ডিকে, এবং
এই জিনিসগুলা এতই সহজ, মানে এই জিনিসগুলা তোমরা 9-10 এর বই যদি তোমাদের কারোর কাছে থাকে, বিজ্ঞানের বই 9-10 এর বই থেকে দেখে পড়বা। তোমাদেরকে তো আসলে 9-10 পড়ানো সম্ভব না, তোমাদের যে অবস্থা। আর যাদের কাছে এইচএসসি লেভেলের বই আছে তাদের তো মনে করো যে তারা মনে করো মাস্টার্স লেভেলের ছাত্র, যদি এইচএসসি লেভেলের বই পড়তে পারো। আমি জানি না রিডিং করতে পারবা কিনা এইচএসসি লেভেলের বই দেখে, কেউ না বলে দিলে। যদি রিডিং করতে পারো তো ফাইন, তাহলে পড়বা। এখন এই আলফা পার্টিকেলটাকে বলা হবে হচ্ছে, এটাকে আমরা বলা হবে হিলিয়ামের নিউক্লিয়াস অফ হিলিয়াম। নিউক্লিয়াস অফ হিলিয়াম। তাহলে হিলিয়াম পরমাণুতে কি আছে? হিলিয়াম পরমাণুর কেন্দ্রে 2টা প্রোটন আছে প্লাস 2টা নিউট্রন আছে, আর তার চারদিকে তোমার কি বলে 2টা ইলেকট্রন আছে। এখন আমি যদি এটা ইলেকট্রনকে এখান থেকে সরাই ফেলি, তাহলে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান এবং বিপরীত ধর্মী হওয়ায় পরমাণুগুলা চার্জ নিরপেক্ষ। মানে পরমাণু যেমন লোহা, কোনো চার্জ থাকে না, চার্জহীন। কিন্তু আমি যদি এখান থেকে ইলেকট্রনটাকে সম্পূর্ণ সরাই ফেলি, তাহলে আমাদের কেন্দ্রে কি থাকবে? 2টা প্রোটন থাকবে আর 2টা নিউট্রন থাকবে। তাহলে নিউট্রনের তো কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, তাহলে প্রোটনের চার্জ হচ্ছে +2। তাহলে একটা হিলিয়াম নিউক্লিয়াস বা একটা আলফা পার্টিকেল, এটা হচ্ছে ভর সংখ্যা 2 এবং মাস সংখ্যা 4, অর্থাৎ এটা আমার পজিটিভলি চার্জ হবে। কেন? কারণ এখানে 2টা প্রোটন আছে, এর চার্জ প্লাস, নিউট্রনের কোনো চার্জ নাই, ইলেকট্রনগুলো সরাই ফেলছি। ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হইলে পরে তোমার পরমাণুটার মধ্যে চার্জহীন হয়ে যায়। কিন্তু আমি এখানে কেন্দ্রটা বের করে নিয়েছি হিলিয়ামের, ইলেকট্রনটা বাইরে বের করে ফেলছি। তাহলে আমাদের আলফা পার্টিকেল হচ্ছে প্লাস চার্জ, আলফা হচ্ছে প্লাস চার্জ। তাহলে আলফা পার্টিকেলের ভর কত? আলফা পার্টিকেলের নাম্বার অফ প্রোটন হচ্ছে 2, ভর হচ্ছে 4, চার্জ হচ্ছে প্লাস। এখন আলফা দিকে যখন হবে একটা নিউক্লিয়াস ভেঙে, ধরো একটা নিউক্লিয়াস ছিল হচ্ছে এক্স, এটার জি ছিল তোমার নাম্বার অফ প্রোটন, আর প্রোটন প্লাস নিউট্রনের নাম্বার ছিল হচ্ছে এ। যদি এটা আলফা ডিকে হয়, তাহলে এটার এই যে ক্যাপিটাল জি, আলফা পার্টিকেল কি আছে? 2টা প্রোটন, প্রোটনের যোগফল 4। তাহলে 2টা প্রোটন যদি কমে যায়, একটা আলফা পার্টিকেল এটার থেকে বের হয়ে গেছে, অর্থাৎ এটার 2টা প্রোটন কমে গেছে। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? জি -2, 2 কমে গেছে। যদি এটার মধ্যে থেকে 2 কমে যায়, তাহলে তোমার পরমাণুর যেই তোমার এতে কি হবে? এর ক্ষেত্রে কি হবে? আলফা পার্টিকেল, এখান থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে গেছে, প্লাস একটা আলফা পার্টিকেল, 2 4, তার মানে হচ্ছে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন বের হয়ে গেছে। তাহলে এটার প্রোটন সংখ্যা 2 কমলে তোমার মাস সংখ্যা 4 কমবে, এই যে 4, কারণ হচ্ছে 2টা প্রোটন 2টা ইলেকট্রন বের হয়ে গেছে। তাহলে A4, এটা হচ্ছে জেনেরিক আলফা রিঅ্যাকশন। আমি যদি একটা স্পেসিফিক উদাহরণ দেই, এটা পরে আর আজকে পড়াবো না, তোমার কি বলে স্পেসিফিক উদাহরণ কি? রেডিয়াম। রেডিয়ামের তোমার কি বলে এই প্রোটন সংখ্যা হচ্ছে 88, আর তোমার এটার ভর সংখ্যা হচ্ছে 226। এখন এটার থেকে যদি একটা আলফা ডিকে হয়, তাহলে নতুন যে ম্যাটেরিয়ালটা হবে, আমি প্রথমে একটু লিখে নেই, আমি ম্যাটেরিয়ালটাকে ওয়াই বললাম, আমি পরে ম্যাটেরিয়ালটা কি সেটা বলতেছি। তাহলে এটা কি হবে? এটার জি কমবে 2, মানে জি -2, তাহলে এটা হবে 86। ভর সংখ্যা কত কমবে? 4 কমবে, তাহলে এটা হবে 2 2 2, মানে আমি এখান থেকে 4 বিয়োগ করছি। এখন যদি আমি কোন পরমাণুর প্রোটন সংখ্যা 86 হয়, তাহলে সেই পরমাণুটা কি হবে? সেই পরমাণুটার নাম আমরা জানি, এটা হচ্ছে র্যাডন গ্যাস, ও এটা রেডিয়াম, র্যাডন গ্যাস। তাহলে র্যাডন গ্যাসের ভর সংখ্যা হচ্ছে 86, প্রোটন সংখ্যা হচ্ছে 86 এবং ভর সংখ্যা হচ্ছে 222, প্লাস হচ্ছে এটা থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে যাবে 2 4। আলফা পার্টিকেল বের হয়ে যাওয়া মানে কি?
এই দুইটার যোগফল এইটার সমান হইতে হবে, আর এই দুইটার যোগফল এইটার সমান হইতে হবে। এই হচ্ছে আলফা বিক্রিয়া। বিটা বিটা পার্টিকেলের রিয়াকশন হচ্ছে যে আমাদের এক্স বিটা ডিকে যদি আমরা লিখি জি এ, তাহলে বিটা ডিকের ক্ষেত্রে কি হয়, এটা যদি আমাদের বিটা ডিকে হয় তাহলে আমাদের কি হবে, নতুন ম্যাটেরিয়াল বিটা ডিকে হইলে জি একবারে, বিটা ডিকে হইলে নতুন ম্যাটেরিয়াল হবে G+1 হবে, কিন্তু নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রনের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ থাকবে, প্লাস হচ্ছে একটা বিটা পার্টিকেল, অর্থাৎ -1 হচ্ছে এটা চার্জ আর 0 হচ্ছে ভর। বিটা পার্টিকেল একটা ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে বিটা ডিকে কখন হয়, যখন একটা নিউট্রন তার চার্জ নিরপেক্ষ কিন্তু ভর 1 এটা ভাঙে, নিউট্রন ভাঙলে একটা প্রোটন তৈরি হয় এবং একটা ইলেকট্রন তৈরি হয়। তাহলে প্রোটনের ভর সংখ্যা কত, প্রোটনের ভর সংখ্যা 1 এবং 1 প্লাস এটা হচ্ছে -1 0। তাহলে একটা নিউট্রন ভাঙলে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়। তাহলে প্রোটনের সংখ্যা 1 বাড়বে কিন্তু নিউট্রনের সংখ্যা 1 কমবে, কাজেই এট দ্য এন্ড অফ দ্য ডে নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন অপরিবর্তিত থাকবে, সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বিটা ডিকের একটা জেনেরিক একটা স্পেসিফিক এক্সাম্পল দেই, যে কার্বন 611 কার্বনের একটা আইসোটোপ, এখন এটার যদি একটা বিটা ডিকে হয় তাহলে কি বিটা ডিকে কি হয়, একটা প্রোটন ভেঙে যায়, তাহলে একটা যদি প্রোটন ভেঙে যায় তাহলে 6 কত হবে, 6 হয়ে যাবে 5। তাহলে 5 কার একক, 5 হচ্ছে বোরন, বোরনের তোমার ভর সংখ্যা হচ্ছে 5, তাহলে এখানে বোরন 5। 11 কি মাস নাম্বার, তাহলে 11 অপরিবর্তিত আছে, কারণ একটা প্রোটন একটা নিউট্রন কমছে একটা প্রোটন বাড়ছে, কাজে দুইটার যোগফল যা ছিল তাই আছে, প্লাস এটা হচ্ছে একটা বিটা পার্টিকেল, -1 হচ্ছে চার্জ, 0 হচ্ছে ভর। তাহলে আমরা আলফা এবং বিটা ডিকে শিখে ফেললাম। আমরা আজকে আর পড়বো না, এতটুকু আমাদের শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এটা দেখো, এই যে আমি যে লিখলাম, এই যে ছোট এতটুকু, এই 3টা হবে আলফা ডিকে, এই যে আলফা ডিকে, বিটা ডিকে, গামা ডিকে। আলফা ডিকে কি লিখলাম, এক্স জি এ, এটা হচ্ছে আলফা ডিকে। তাহলে এখানে কি হবে, ওয়াই G-2 A-4 প্লাস হচ্ছে আমাদের আলফা পার্টিকেল। বিটা ডিকে একটা এক্সাম্পল দিবা, এখানে 2 নাম্বার এক্স জি এ হইল হচ্ছে আমার বিটা ডিকে। তাহলে তোমার কি হবে, প্রোটন সংখ্যা 1 বাড়বে, মানে বিটা ডিকে হইলে নাম্বার অফ নিউট্রন 1 কমবে কিন্তু প্রোটন সংখ্যা 1 বাড়বে। তাহলে এটা কি হবে, G+1 এ যা ছিল তাই থাকবে, প্লাস একটা বিটা পার্টিকেল বের হয়ে যাবে। বিটা পার্টিকেলের চার্জ হচ্ছে বিটা পার্টিকেলের চার্জ হচ্ছে -1 0, বাস বিটা ডিকে হয়ে গেল। এরপরে আমাদের দেখো 1 2 এই এতটুকুর মধ্যে তোমার দেখো নাম্বার 4 5 নাম্বার থেকে গেল। 3 নাম্বার হচ্ছে গামা ডিকে। গামা ডিকে কি, কোন পরমাণু যদি এক্সাইটেড অবস্থায় থাকে তাহলে ওখান থেকে এনার্জি ছেড়ে দিয়ে বা রিল্যাক্সেশনের মাধ্যমে সে গ্রাউন্ড প্লেস থেকে ফিরে আসে, তাহলে এটাকে বলা হয় গামা ডিকে। অর্থাৎ একটা পরমাণুর এখানে কোনো পরিবর্তন হয় না, জি আছে এ আছে এটা স্টার আছে, অর্থাৎ এটা যদি রিল্যাক্স করে রিল্যাক্সেশন হয় তাহলে কি হবে, এটা যা ছিল তাই থাকবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন
মানে এটা এই যে স্টার ছিল এটা মানে এক্সাইটেড স্টেটে ছিল, এনার্জি ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। কাজে আমি এখানে লিখতে পারবো জি এবং এ অপরিবর্তিত থাকবে প্লাস এক্স রে, অর্থাৎ ওই যে রিল্যাক্সেশন করলো ওখান থেকে এক্স রে বের হয়ে আসবে। এই হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামা ডিকে। যদি আমি এখানে তোমার উদাহরণ দিই গামা ডিকের স্পেসিফিক, তাহলে ইউরেনিয়াম 92-238, এটা যদি আমাদের ভাঙে তাহলে আমরা পাবো হচ্ছে থোরিয়াম TH এক্সাইটেড অবশ্যই, 234, আর এখানে হচ্ছে থোরিয়ামের হচ্ছে 90 প্লাস এখান থেকে যদি একটা আলফা ডিকে হয়, অর্থাৎ আলফা পার্টিকেল বের হয়ে যায়, বের হয়ে গেলে পরে এই যে ইউরেনিয়াম থেকে একটা আলফা পার্টিকেল বের হয়ে গেলে এক্সাইটেড থোরিয়াম হইল। এখন এই থোরিয়ামটা যদি রিল্যাক্সেশন হয় তাহলে আমরা পাবো হচ্ছে থোরিয়াম 90+234 প্লাস গামা রে। এই হচ্ছে আমাদের আলফা বিটা এবং তোমার কি বলে গামা ডিকে এর বিস্তারিত। এইটা একটা ফুল কোশ্চেন, তোমার এখানে মার্ক থাকতে পারে চাপ যদি এটা থাকে পরীক্ষায়, কাজে এটা শিখে ফেলবা। আমরা আজকে আর আগাবো না, এখানে শেষ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রশ্ন আছে? প্রশ্ন আমি করে কথা বলো। আরো কোনো জিজ্ঞাসা আছে? স্যার পরবর্তী ক্লাসগুলো আমাদের একটু ভিডিও করে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আমরা যারা চাকরি করি কোনো ভিডিও করার সুযোগ থাকবে না, পারমিশন দিবেন, আমরা করে নিব। না পরবর্তীতে আমরা যারা একটু বুঝতে সমস্যা হয় তারা ভিডিওগুলো দেখে কারণ হচ্ছে যে করতে পারবো। দ্বিতীয়বার, তৃতীয়বার, পঞ্চমবার যত লাগে আমাকে জিজ্ঞেস করবা। আমি কোনো ভিডিও করার আমার সুযোগ নাই, আমি কোনো ভিডিও করি না। আর তোমার কি বলে ভিডিও করা অ্যাকসেপ্ট করি না, কারণ হচ্ছে তাহলে ক্লাসে থাকার প্রবণতা ছেলেদের কমে যায়, ক্লাসে চায় না। জি 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 না থাকার কারণে আমি কখনো ভিডিও করি না। যেটা করতে পারি সেটা অনেক সময় পরীক্ষার সময় যেই পরীক্ষার আগে যে ক্লাসগুলা পরীক্ষার সাথে বিশেষভাবে ইম্পর্টেন্ট, সেই ক্লাসগুলো আর আমি যে লিখি এখানে বোর্ডে যে লিখি, এই ভিডিও দিতে পারবো না। তাছাড়া আমি তো নোট পুরোটা দিয়ে দিব। আমাকে যত খুশি তোমরা জিজ্ঞেস করবা, প্রশ্ন আমি দিব, উত্তর দিয়ে দিব। আমি ভিডিও এই জন্য করি না, তখন ক্লাসে থাকার প্রবণতা কমে যায়, সেজন্য ভিডিও দিই না। থ্যাংক ইউ। কোনোই দিই না। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।